আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি জোর করে ক্ষমতা দখল এক জিনিস, আর সেই সরকারটাকে চালিয়ে নিয়ে যাওয়া তার জন্য অন্য লেভেলের স্কিল সেট দরকার আছে। এই জিনিসটা এবার হারে হারে বুঝতে পারছে মোল্লা চাচা ইউনূস। মানে আল ইজ নট ওয়েল বলে না, এখানে নাথিং ইজ ওয়েল ফর বাংলাদেশ। সেই জিনিসটাই আসছে, একের পর এক খবর আসছে বাংলাদেশ থেকে, যেটা রীতিমতো তাদের শিরোপীড়ার কারণ। মাঝরাত থেকে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে, নতুন করে ছাত্র আন্দোলন শুরু হচ্ছে, হাত মেলাচ্ছে খালেদা হাসিনা, হাসি নাই ভালো ছিল সেই আওয়াজ উঠে যাচ্ছে, এমনকি আমেরিকার টাকা বন্ধ। এবং তার ফলে বাংলাদেশ তাদের খানে ঢাকঢোল করে পিটিয়ে যেটা শুরু করেছিল, কি বিপিএল নাকি ভারতের আইপিএল এর ধাঁচে, সেইখানে বিদেশি খেলোয়াড়রা মাঠে অব্দি আসছে না। একদম ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশের। এক এক করে ছবিগুলো তুলে নিয়ে আসবো। প্রথমেই যে খবরটা বাংলাদেশের সব থেকে বড় শিরোপীড়ার কারণ হতে পারে, সেটা হচ্ছে আজ মাঝরাত থেকে সেখানে কিন্তু ট্রেন পরিষেবাই বন্ধ হয়ে যেতে পারে। কেন? কেননা যেটা জানা যাচ্ছে খবর, সেটা হচ্ছে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার যদি নিরসন না হয়, তাহলে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশের রেলওয়ে রানিং স্টাফরা। ফলে আজ রাত 12টা থেকে বাংলাদেশের সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এটা কি গুজব? এটা কি ভারতীয় মিডিয়া কোনো গুজব ছড়াচ্ছে? না, তারা বাংলাদেশের রেল মন্ত্রকের সঙ্গে, রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেখানে যে উত্তরটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এই জল্পনা বহুগুণ বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে রানিং স্টাফদের দাবি নিয়ে বিষয়টা আলোচনায় চলছে, এখনো কিছু ফয়সালা হয়নি। অন্যদিকে ট্রেন চালান বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে এই বাংলাদেশের যে রেলপথ মন্ত্রণালয় রয়েছে তাদের কাছ থেকে কোনো চিঠি পেলে হবে না, সরাসরি বাংলাদেশের অর্থ মন্ত্রককে এটা একদম নিশ্চিত করে চিঠি দিতে হবে, তবেই একমাত্র তারা এই দাবি থেকে সরে আসতে পারে। এবং বাংলাদেশের যে হাঁড়ির হাল, সেখানে এক্সট্রা টাকা দেবে কোথা থেকে? কিন্তু এই যারা রেলওয়ে রানিং স্টাফ আছেন তাদের দাবিটা হচ্ছে যে 160 বছর ধরে চলে আসছে একটা নিয়ম, সেটা হুট করে বন্ধ করে দেবে, এটা রেলের কোনো স্টাফ মেনে নেবে না। আমরা বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি এবং অনুরোধে আমরা সেটা প্রত্যাহার করেছি, কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই। এই দাবি যখন করছে, অর্থাৎ বাংলাদেশে যদি রেল পরিষেবাটাই বন্ধ হয়ে যায়, তাহলে সার্বিকভাবে অর্থনীতির বোঝা কিন্তু আরো বাড়বে এবং সাধারণ মানুষের শিরোপীড়া আরো বাড়বে। যারা বলছিলেন না 5ই আগস্টের পর নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতার স্বাদটা ঠিক কিরকম, আর সেই নতুন স্বাধীনতা যারা যারা বাংলাদেশের জন্ম যিনি দিয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমানকে ভুলে গিয়ে, যার কারণে বাংলাদেশেরা এক সময় অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, সেই পাকিস্তানের বাবাকে নিজেদের বাবা বলে মেনে নিচ্ছেন, সেই অবস্থায় বাংলাদেশের যে কি আর্থিক চিত্রটা উঠে আসছে, কি যে একটা ভয়ঙ্কর জায়গায় তারা চলে যাচ্ছে, সেই ছবিটা কিন্তু এই একটা ঘটনা দিয়েই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই ইউনিস চাচার মাথা ব্যথা শেষ হয়ে যাচ্ছে না, এর থেকেও বড় মাথা ব্যথা হচ্ছে, বড় আতঙ্ক তারা করছে, সেটা হচ্ছে নতুন করে ছাত্র আন্দোলন। আপনারা জানেন যে ছাত্র আন্দোলন, যদিও তার পিছনে বৈদেশিক শক্তি এবং অনেক কিছু ইকুয়েশন ছিল, ভারত বিরোধী শক্তি ছিল, তারা মিলে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। সেই ছাত্র আন্দোলন নতুন করে বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠছে এবং সেইটাকে দমন করতে, দমন পীড়নের নীতি ইউনূস মোল্লা নেওয়ার চেষ্টা করেছিল। সেখানে সেনাবাহিনী নামানো, পুলিশ দিয়ে গুলি চালানো, কিন্তু তাতে পুরোপুরি হিতে বিপরীত হয়ে গেছে। কি হয়েছে বাংলাদেশে? ফের ছাত্রদের আন্দোলনে জ্বলে উঠছে বাংলাদেশ। রাতভর প্রতিবাদ সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজের পড়ুয়ারা তাদের দাবি পূরণের জন্য 4 ঘন্টা, মাত্র 4 ঘন্টা সময় সীমা ইউনূস সরকারকে বেঁধে দিয়েছিল। এবং হাসিনাকে যেভাবে সরে যেতে হয়েছিল, সেই জায়গা থেকে আতঙ্ক কুরে কুরে খাচ্ছে ইউনূসকে। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই এই ছাত্র আন্দোলনের কাছে নথি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে এবং বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় যে ওই 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরে থাকবে না, তারা স্বশাসিত হয়ে যাবে। কিন্তু এখানেই কি সমস্যা শেষ হয়ে যাচ্ছে? না। কিন্তু কেন এই নতুন করে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে? যেটুকুনি জানা যাচ্ছে যে গত 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদকে একটা স্মারকলিপি দিয়েছিল এই 7 কলেজের শিক্ষার্থীরা।
সেখানে ওই এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি, যে কোটা পদ্ধতিকে সামনে রেখে হাসিনা বিরোধী আন্দোলনটা হয়েছিল, সেইটাকে বাতিল করে দিতে হবে। এবং সেই স্মারকলিপি যে দেওয়া হয়েছিল তা সেটা নিয়ে কি ব্যবস্থা হয়েছে এটা জানতে যখন শিক্ষার্থীরা যায়, তখন এই মামুন আহমেদ নাকি এদেরকে অপমান করে নিজের ঘর থেকে বার করে দেন, বলেন যে এইসব ব্যাপারে আমি কিছু জানি না, কোনো পদক্ষেপও নিতে পারবো না। আর সেখানেই ঝামেলার সূত্রপাত হয়। পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং ঢাকার নীলক্ষেত, পলাশীর মতো এলাকায় রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে ছাত্র বিক্ষোভ। আর এইটাকে হ্যান্ডেল করার জন্য ইউনূস শক্তি প্রদর্শন করার রাস্তায় চলে যায়। পুলিশের লাঠিচার্জ, পাশাপাশি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। তাতে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন হন 3 জন। এবং এই ঘটনায় তখন ছাত্ররা বুঝতে পারে যে ইউনূস মোল্লাকে এনে কি সর্বনাশ হয়েছে, এ আমাদের কতখানি ক্ষতি করতে পারে, আমাদের সঙ্গে কোনো রকমই এর কোনো রকম সহানুভূতি নেই। এবং সেই জায়গা থেকে যখন চূড়ান্ত রকমের 4 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তখন শেষ পর্যন্ত মেনে নিয়েছে। কিন্তু এই ছাত্র আন্দোলন জয় পাওয়ার পরে এবার এরা চাচ্ছে বৃহত্তর কিছু দাবি। কি? এক, পুলিশের হামলার ঘটনায় ওসি এসি সহ জড়িত পুলিশ তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ সহ এইসব যে 7টা কলেজ ছিল, সেখানকার মহিলা শিক্ষার্থীদের সম্বন্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে, তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি না হয় নতুন করে আন্দোলন শুরু হবে। অর্থাৎ বাংলাদেশে আবার কিন্তু নতুন করে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন হচ্ছে এবং ছোট 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 দাবিতেও ইউনূস যদি মাথা নিচু না করে আরো বেশি চাপ তৈরি হবে। এবং সেখানে যদি পুলিশ, সেনাবাহিনী এটা ব্যবহারের সামান্য চেষ্টা করে, অগ্নিগর্ভ পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন ছবি কি অবস্থা হচ্ছে। এদিকে যখন দেশের মধ্যে এই অবস্থা, একদিকে রেল পরিষেবা থমকে যাওয়ার অবস্থা রয়েছে, একদিকে ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে, সেই অবস্থায় শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারা কি হাতে হাত মিলিয়ে নেবেন এবং ইউনূসকে ছুঁড়ে ফেলার ব্যবস্থা করবেন? কেন এই কথাটা হচ্ছে? আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের অবস্থান বর্তমানে অভিন্ন। দুই দলই ইউনূসের নেতৃত্বাধীন কোনো সরকারের অধীনে নির্বাচন হোক চাইছে না। এই যে বাংলাদেশে এটা অন্তর্বর্তী সরকার চলছে এবং যে কোনো সময় নির্বাচন ঘোষণা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করতে হবে, এই চাপটা বাড়ছে। কিন্তু সেই নির্বাচনের সময় ইউনূস মোল্লা যাতে নিজের কাছে ক্ষমতাটা রাখতে না পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ জিতে ক্ষমতায় আসুক, এই জায়গাটা নিশ্চিত হয়, সেটা সুনিশ্চিত করতে গেলে ইউনূস মোল্লাকে ইমিডিয়েটলি রিজাইন করতে হবে। এই দাবিটা কিন্তু ক্রমশ বিএনপি এবং আওয়ামী লীগ দু দলই কিন্তু চাপটা বাড়াচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, নির্বাচন হতে হবে কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অন্যদিকে শেখ হাসিনার সরকারের যিনি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন, সেই মোহাম্মদ আলী আরাফাত, তিনি বলছেন আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না। এই গণশত্রু, মাইন্ড ইট, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে, একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। আসলে যেটা হচ্ছে, ইউনূস আগে বেশ কয়েকটি প্রতিবেদনে আমি বলেছি যে সে কিন্তু নিজের মতো একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে এবং এই কাজে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাইকে ব্যবহার করছে। এবং যারা তার বিরুদ্ধে কোনোদিন বিদ্রোহ করবে না, একদম তার পা চাটা চামচা হয়ে থাকবে, সেই সব লোককে বেছে বেছে সেই রাজনৈতিক দলে নিয়ে আসা হবে। সেই দল যখন গঠিত হবে, সেই দল গঠিত হওয়ার পর তারপর তারা নির্বাচনে যাবে এবং সেখানেও এই দলটাই যাতে ক্ষমতায় আসে, সেটার জন্য প্রশাসনে বসে থেকে যত রকমের কারচুপি করা যায় সেটা করে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে ক্ষমতা ধরে রাখবে ইউনূস। এই খবরটা কিন্তু বিএনপি লিক করেছে এবং তারপর ইউনূসের উপর কিন্তু আর সামান্যতম বিশ্বাসযোগ্যতা নেই। এদিকে মুশকিলের ব্যাপার হচ্ছে যে যে ছাত্র আন্দোলন থেকে যারা উঠে এসছে, সেই ছাত্র আন্দোলনের সঙ্গে জোট হওয়ার কথা জামায়াতে ইসলামীর। এই ছাত্ররাও আলাদা করে কিছু করতে পারবে না এবং জামাত ইসলামী দেখছে যে বেসিক্যালি বিএনপি এবং আওয়ামী লীগের হাতেই ক্ষমতাতে থাকবে, কেউ সরকার পক্ষে আসবে, কেউ বিরোধী পক্ষে থাকবে, কিন্তু জামাত ইসলামী একার ক্ষমতায় উল্টাও দাঁতটাও ফোটাতে পারবে না। সেই জন্য এই ছাত্রদেরকে নিয়ে জামাত ইসলামী একটা জোট করার কথা করছে এবং জামাতের আমির শফিকুর রহমান সব ইসলামিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছে। এটা যদি হয়, এখানে গণতান্ত্রিক যে দুটি দল রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার দল এবং খালেদা জিয়ার দল, তাদের দুজনকেই কিন্তু এলিমিনেট করে দেওয়া হতে পারে। আর এই জায়গা থেকে দু দলই কিন্তু আদর্শগতভাবে ক্রমশ এক জায়গায় আসছে। এদিকে এইসব যখন চলছে, তখন কিন্তু শেখ হাসিনা তিনিও কিন্তু বড় কিছু ধামাকা দেওয়ার পরিকল্পনায় রয়েছেন বাংলাদেশে এবং সেটার জন্য একটা পারফেক্ট টাইমিংও বেছে নিয়েছেন। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। কেন?
যেটুকুনি জানা যাচ্ছে, আগামী মাসেই ইউনূস সরকারের বিরুদ্ধে সদল বদে পথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। শহর ওয়ার্ড, গ্রামাঞ্চল, উপজেলা স্তর পর্যন্ত পার্টি ও দলের ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক সহ সমস্ত সংগঠনকে এই পরিকল্পনার কথা জানিয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব। বলা হয়েছে, আপা অর্থাৎ দলনেত্রী শেখ হাসিনা 1 ফেব্রুয়ারির পর যে কোনো দিন পথে নামার নির্দেশ দিতে পারেন। তার নির্দেশ আসা মাত্র পথে নামতে হবে। কেননা এখানে যে আওয়ামী লীগের ইন্টারনাল আলোচনা চলছে, সেখানে বলা হচ্ছে জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসী তিতিবিরক্ত হয়ে রয়েছে। মাত্রা ছাড়িয়েছে বিএনপি চাঁদাবাজি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জামায়াতে ইসলামী দাদাগিরি। মানুষ প্রকাশ্যেই বলছেন, আগেই ভালো ছিলাম। এই গ্রাউন্ড লেভেল রিপোর্ট কিন্তু আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থক এখনো বাংলাদেশে আছেন, তারা কিন্তু শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। এবং তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে, গত 5.5 মাস পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়েছে। এবং 5ই আগস্টের পর যে সিচুয়েশন হয়েছিল, সবাই যে বলছিল নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা যে কতখানি তেতো হয়েছে এবং শেখ হাসিনার আমল যে কত ভালো ছিল, এর থেকে অন্তত অনেক ভালো ছিলাম, এই জায়গাটা সবার মধ্যে হয়েছে। সুতরাং তখন পথে নামলে মানুষের ভালো সাড়া পাওয়া যাবে। এবার কেন ফেব্রুয়ারির মাঝামাঝিটাকে বেছে নেওয়া হচ্ছে? তার কারণ, রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ঢাকায় ফেব্রুয়ারির মাঝামাঝি আসবেন। তখনই আত্মপ্রকাশ করে তাদের হাতে ইউনূস জামানায় যে চূড়ান্ত নির্যাতন চলেছে তার তথ্য প্রমাণ তুলে ধরা হবে। এবং সেক্ষেত্রে যেহেতু রাষ্ট্রসংঘের ডেলিগেটসরা আসছেন, সেখানে যদি আওয়ামী লীগের প্রতিনিধিদের দেখা করতে বাধা দেওয়া হয়, তাহলে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় হাইলাইট হয়ে যাবে। আর এই সময়টাকেই সেই জন্য কাজে লাগিয়ে অল আউট অ্যাটাকে কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আওয়ামী লীগ নেমে যেতে পারে। অর্থাৎ এই যে আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচনে যাব বলছে, জামাতে ইসলামী চাপ করছে, ছাত্র আন্দোলনের মুখ যারা তারা চাপ দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু করতে পারবে না। উল্টে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এসে গেছে, এদিকে নরেন্দ্র মোদীর সাপোর্ট রয়েছে, এমন একটা হাওয়া রয়েছে, এবং সেই হাওয়াতে আওয়ামী লীগ কিন্তু ফুল ফ্লেজের নামছেন, এমনকি শেখ হাসিনারও এন্ট্রি হতে পারে। এই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আর এই সব যখন হচ্ছে, তখন বাংলাদেশ আর একটা জায়গায় কিন্তু কার্যত জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখুন, অর্থনৈতিক সমস্যায় বাংলাদেশ জর্জরিত। এর মাঝখানে আমেরিকা কিন্তু টাকা বন্ধ করে দিয়েছে, তাদেরকে আর কোনো রকম কোনো অনুদান পাঠাবে না। আর এই জায়গাটায় বড় ধাক্কা হতে চলেছে ইউনূস প্রশাসনের জন্য। যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতো তারা বলছেন যে এটা তো শুধু বাংলাদেশের উপর করা হয়নি, এটা পৃথিবীর প্রায় সমস্ত দেশের সঙ্গেই আমেরিকা করেছে। এবং এই ব্যানটা আপাতত 3 মাসের জন্য। তখন আমেরিকার নীতি ঠিক হয়ে যাবে, এবং তারপর 3 মাস বাদে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা আবার নতুন করে পর্যালোচনা হবে, বাংলাদেশ আবার টাকা পাবে। কিন্তু সত্যি কি তাই? এতটাই কি ইজি ইকুয়েশন? প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করছে আমেরিকা। বাংলাদেশের সংবাদ মাধ্যমেরই দাবি, $800 কোটি, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা সাহায্য করেছে গত 50 বছরে আমেরিকা। অর্থাৎ যে প্রথাটা গত 50 বছর ধরে চলে আসছে, সেটা এক ঝটকায়, এক নিমেষে শেষ হয়ে গেল। সেটা এত তাড়াতাড়ি রিস্টোর করে নেবে আবার আমেরিকা? বাংলাদেশ কি এমন করবে এই 3 মাসে যে সবাইকে ছেড়ে দিয়ে বাংলাদেশের জন্য অনুদানের থলি ভরিয়ে দেবে? যেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছে, ইউনিস জামানায় যেভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা মোটেই ভালোভাবে নিচ্ছি না, তোমরা এটা বন্ধ করো। কিন্তু ইউনিস প্রশাসন সেটা বন্ধ করার কোনো রকম ইঙ্গিত দিচ্ছে। যেভাবে ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করছে, ভারত বিরোধী কার্যকলাপকে সে তোল্লা দিচ্ছে, সেই জায়গায় ইউনুস প্রশাসনকে সামান্যতম সাহায্য ডোনাল্ড ট্রাম্প করবে, এটা বিশ্বাসযোগ্য, এবং সেটাও 3 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। এর মাঝখানেই যেটা খুব মজার ব্যাপার হয়েছে, মানে অবভিয়াসলি আমাদের জন্য মজার ব্যাপার, কিন্তু বাংলাদেশিদের জন্য কতখানি যে দুরূহ সেটা দেখুন। বাংলাদেশ ক্রিকেট কর্তাদের, অর্থাৎ যারা মোল্লা ইউনিসের পোষ্য ভৃত্য, তারা ঢাকঢোল পিটিয়ে শুরু করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, অর্থাৎ বিপিএল। অর্থাৎ দেখো, আমাদের দেশে কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক আছে, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, ইউনুসের আমলে আমরা দারুণ আছি। ওই ধর্মান্ধ কিছু আছে না, গালিগালাজ করে, তারা সেই জিনিসটাই দেখাতে চায়। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে বাংলাদেশের এমনি এখন শিল্প টিল্পের অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তাই দলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল কার্যত নাম সর্বস্ব কিন্তু কপর্দকহীনদের। আর সেইটা হলে যেটা হওয়ার সেটাই হয়। বিদেশি ক্রিকেটারদের দলে ফেরানো হয়েছিল, মানে বিদেশি ক্রিকেটার মানে যারা আইপিএল এ চান্স পায় না, যারা অন্যান্য দেশের লিগে চান্স পায় না,
তারা মোটামুটি এসে এই বিপিএল এ খেলতে আসে, তাদেরকে দলে নেওয়া হয় এবং সেখানে ওই ভারতে আইপিএল এ যেরকম অকশন হয় ওরকম নয়, ওরা ড্রাফটিং সিস্টেম করে। ভাই তোমার দাম আমি ঠিক করে দিলাম ধরো 20,000 টাকা সাপোজ, তো ওই 20,000 টাকাতেই যে দল প্রথমে বলবে সেই দলে তুমি চলে যাবে। এটার উপর বিডিং হয়ে যে টাকা বাড়বে এরকম কোনো ব্যাপার নয়। ফলে কোন গ্রেডের বিদেশিরা খেলে এবং সেখানে কত কম পয়সা বুঝতেই পারছেন, কিন্তু সেইটুকুনি টাকাও কিন্তু দিতে পারছে না বাংলাদেশ। এবং তাদের যেহেতু দিতে পারছে না, সেই জন্য রবিবার মাঠেই নামেনি এই বিদেশি খেলোয়াড়রা। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ আছে বিপিএল এর নিয়ম হচ্ছে যে প্রত্যেক দলে মিনিমাম 2জন করে বিদেশি নাকি থাকতেই হবে, বাকি তারা স্থানীয় প্লেয়ার যারা দেশীয় প্লেয়ার তাদেরকে খেলাতে পারে। তড়িঘড়ি এই জায়গায় বিদেশিরা মাঠে নামছে না, ফলে এটা নিয়ে আরো বেশি হাইলাইট হবে, মিডিয়াতে হাইলাইট হয়ে বাংলাদেশের অবস্থা আরো বেশি সামনে চলে আসবে। ফলে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তাড়াতাড়ি টুর্নামেন্ট চলার মাঝখানেই নিয়ম বদলে দিল, বললো যে সমস্ত 11টা প্লেয়ারই তুমি স্থানীয় প্লেয়ার নিয়ে নামতে পারো, কোনো বিদেশির কোনো দরকার নেই। বাকি ফ্র্যাঞ্চাইজিরাও সেটা মেনে নিল, কেননা সকলেই তো ওই ইউনিসের 5 লোক, সুতরাং সেখান থেকে কি করে এর প্রতিবাদ করবে। মানে একটা দেশের অর্থনৈতিক অবস্থা কতখানি খারাপ হলে একটা টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর এইভাবে মাঝখানে নিয়ম বদল করতে হয়, এবং সেটাও কিসের জন্য না বিদেশিদের, সেটাও থার্ড গ্রেড বিদেশি যারা মানে যাদের স্যালারি অত্যন্ত কম, অন্য কোনো দেশে চান্স পায় না, সেই সব বিদেশিদের নিয়ে হওয়া একটা ক্রিকেট টুর্নামেন্ট, সেই টাকাটা অবধি তারা মেটাতে পারছে না। আর এরা বড় বড় কথা বলছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতের পশ্চিমবঙ্গ ছিনিয়ে নেবে, আসাম ছিনিয়ে নেবে, সেভেন সিস্টার ছিনিয়ে নেবে, এই অবস্থা চলছে বাংলাদেশে। সুতরাং নাথিং ইজ ওয়েল ফর ইউনিশ ইন বাংলাদেশ, এই ছবিটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেটা যে আরো দুর্বিষহ জায়গায় যাচ্ছে সেটাও কিন্তু কার্যত এস্টাবলিশ হয়ে যাচ্ছে। কি বলবেন বাংলাদেশের এই বর্তমান চিত্র নিয়ে, যেভাবে বাংলাদেশ নিজেদের মধ্যেই জ্বলছে, শুধুমাত্র ভারত বিরোধিতা, ভারতকে গালি দেওয়া এবং ভারতের এই অঙ্গরাজ্য ছিনিয়ে নেবো, ওই দখল করে নেবো, এই দিয়ে কি দেশ চলে? বাংলাদেশ কি সত্যিই ভালো আছে, নাকি ইউনিসের হাত ধরে এই ধর্মান্ধতা করে, এই ভারত বিরোধিতা করে তারা আরো বেশি গোল্লাই যাচ্ছে এবং আগামী দিনটা আরো বেশি অন্ধকার এই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।